আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের পঞ্চম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অ্যাবরেশনের সময় মীরাকে যেই অ্যাস্থেনেশিয়া দেওয়া হয়েছিল সেটার দরুন প্রভাব এখনো রয়েছে। মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে উঠছে। বাসায় ফিরে মীরা ড্রয়িং রুমে বাবার কাছে গিয়ে বসে। মামুনি, বাসায় ফিরতে এত লেট হলো কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? জ্বর এসেছে নাকি? বাবা, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দেবো বলো? এহসান সাহেব মেয়ের কথা শুনে হেসে ফেলেন। ঠিক এক এক করে উত্তর দাও তাহলে। ভার্সিটিতে একটু কাজ ছিল তাই লেট হয়ে আছে, আর শরীরে হালকা জ্বর তাই এমন দেখাচ্ছে। তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা মা, এখন ফ্রেশ হয়ে এসো, খাওয়া দাওয়া করে না হয় তারপর একটু ঘুমালে শরীর ফিট হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার মায়ের সামনে আজকে যেও না, বেজায় রেগে আছে। আজকাল তুমি নাকি মায়ের কথা শুনছো না, খাওয়া দাওয়া করছো না, তাই বড় মাকে বলো খাবার দিতে, তারপর খেয়ে চুপি চুপি নিজের রুমে চলে যাও। আর তোমার মাকে আমি দেখছি। ওকে বাবা। এহসান সাহেব নিজের রুমের দিকে চলে গেল। মীরার চোখটা টলমল করে ওঠে। বাবা, তোমার মাকে ক্ষমা করে দিও। আজ পর্যন্ত তোমাকে কখনো মিথ্যে বলিনি, কিন্তু আজ একের পর এক মিথ্যে বলতে হচ্ছে। খাবার টেবিলে বসে আছে মীরা, হীরা, শশী আর তামিম। মীরা চুপচাপ তামিমের দিকে তাকিয়ে আছে, কিন্তু তামিম সে ফোনে ঘাটাঘাটিতে ব্যস্ত। মীরা পাশে বসেই তামিমকে মেসেজ করলো, কিন্তু তামিম মেসেজ সিন করলো না, বা একটা বারের জন্য মীরার দিকে ফিরেও তাকালো না। মীরার মনটা বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে তামিম ফোন নিয়ে টেবিল ছেড়ে ওঠে। মা, আমার খাবারটা রুমে দিয়ে এসো, আমার জরুরি কাজ আছে, একটু বাইরে যাচ্ছি। তামিম চলে যায়। মীরার চোখটা টলমল করছে। একটা মানুষ 6 মাসের ভেতরে কিভাবে এতটা পরিবর্তন হতে পারে? প্রথম প্রথম কত কেয়ার করতো, একসঙ্গে বসে খাবার খাওয়া, সব দিকে খেয়াল রাখার, এখন হায় আল্লাহ, জানি না তুমি আমার কপালে কি রেখেছো। জানি না তুমি আমার কপালে কি রেখেছো। কতদিন এভাবে আমাকে সবার থেকে সবকিছু লুকিয়ে রাখতে হবে? আপু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? হীরার কথা শুনে মীরার ধ্যান ভাঙে। তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলে। কোথায় কাঁদছি? কাঁদছি না, চোখে কিছু পড়েছিল তাই পানি পড়ছে। খাওয়া রেখে তোরা দুটো এত কথা বলছিস কেন? চুপচাপ খেয়ে পড়তে যা। 2 দিন পর এসএসসি পরীক্ষা, আর ওনারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। বড় বোনের শাসন পেয়ে 2 বোন চুপ হয়ে যায়। বড় মা সায়রা দ্রুত পায়ে খাবার নিয়ে আসেন। হীরা শশীকে খাবার দিয়ে কঠিন ভাষায় বলে, খেয়ে যেতে, পড়তে বসো। সায়রা বেগম মীরার পাশের চেয়ারটায় বসে ধোয়া ওঠা খাবার হালকা করে নেড়েচড়ে ঠান্ডা করছেন। মীরা মা, তাড়াতাড়ি হা কর, আজকে আমার প্রচুর কাজ আছে। মীরাকে যত্ন সহকারে খাবার খাইয়ে দিতে লাগলেন। মীরা খুব কষ্টে খাবারটা খাচ্ছে। মাছের গন্ধে বারবার ওর বমি আসছে, কিন্তু এখানে বমি করলে সবাই সন্দেহ করবে, তাই মুখ বুজে খেয়ে নিচ্ছে। মা, তুমি সব সময় বড় আপুকে খাইয়ে দাও, কই আমাদের তো কখনো খাইয়ে দাও না। আমাদের বুঝি ভালোবাসো না? সবাই শুধু বড় আপুকে কত আদর করে, আমরা ছোট বলে কেউ আদরই করে না। কথাটা বলে গাল ফুলিয়ে বসে থাকে শশী। এই, বড় আপুকে হিংসে চড়ছিস কেন? তোরা তো আমার কথা শুনিস না, তাই আদরও 50% কমই পাবি। যদি ঠিকঠাক মতো কথা শুনতিস, ভালো করে পড়াশোনা করিস, তাহলে আদর করব। আর তোরা তো জানিসই, সেই জন্মের পর থেকে ওকে নিজের হাতে খাইয়ে আসছি। অভ্যাস হয়ে গেছে, ওকে খাইয়ে না দিলে আমার ভালো লাগে না। এখন না হয় দিচ্ছ, যখন আপুকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো তখন তুমি কিভাবে দেবে বলো? আমার মেয়েকে আমি আজীবন নিজের কাছে রেখে দেবো, কোথাও যেতে দেবো না। তোরা দুটোকে এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে দিয়ে দেবো, তারপর আমার শান্তি। মীরা হাসতে হাসতে বলে, বড় মা, ওদের আর রাগিও না। দেখেছো না 2 বাঘিনী আমার দিকে কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে আস্ত খেয়ে ফেলবে। আচ্ছা বাবা, আর বলবো না, এইবার চুপচাপ খাওয়া শেষ করো, তারপর পড়তে বসবে। বড় মা মীরার মুখে লোকমা তুলে দিলে মীরা বাধা দিয়ে বলে, বড় মা, আর খেতে পারবো না, পেট বেশি ভরে গেছে। কি বলছিস কি? মাত্র 2 লোকমা খেতেই পেট ভরে গেছে? তোর পছন্দের কাতলা মাছ ভুনা রেঁধেছি, আর কয়েকটা লোকমা খেয়ে নে মা। আর সম্ভব নয় বড় মা। কথাটা বলেই মীরা টেবিল ছেড়ে উঠে পড়ে, সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে চলে যায়। দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে গল গল করে বমি করে দেয়। বমি করে ওয়াশরুমে একেবারে নেতিয়ে পড়ে মীরা। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। শরীরটা বেশ দুর্বল হয়ে গেছে। ডক্টর তামান্না ইসলামকে কল করতেই হবে। উনি তো বলেছিলেন এখন একটু বেশি বমি হবে, কিন্তু বাচ্চার কথা তো কেউ জানে না। তামিম ভাইয়া জানে অ্যাবর্শন করা হয়েছে। যদি উনি সত্যিটা কোনোভাবে জেনে যায় যে বাচ্চাটা এখনো রয়েছে, তাহলে কি হবে? রাত তখন 12টা বাজতে চললো। মীরা ফোনটা হাতে নিয়ে খুব সাবধানে পা টিপে টিপে ছাদে চলে আসে, কারণ আজকে হীরা ওর সঙ্গে শুয়েছে, যে কোনো সময় উঠে যেতে পারে। ছাদে উঠে মীরা একটা চেয়ারে স্থিরভাবে বসে ডক্টর তামান্নাকে কল করে। হ্যালো আন্টি। আন্টি, আমি মীরা বলছি। গতকাল যে আপনার কাছে গিয়েছিলাম। অপর পাশ থেকে উত্তর আসে, হ্যাঁ মা, চিনতে পেরেছি। তোমার শরীর এখন কেমন আছে?
জি ভালো আন্টি, একটু সমস্যা, আসলে আমার প্রচুর বমি হচ্ছে, এখন কিছু মেডিসিন যদি বলে দিতেন, আসলে এত বমি হচ্ছে যে আমার ভীষণ ভয় করছে, বেবিটা ঠিক আছে তো? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই মীরার হাত থেকে ফোনটা কেউ ছিনিয়ে নেয়। মীরা ভীষণ ভয় পেয়ে যায়, দ্রুত পেছন ফিরে দেখে তামিম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তামিম ফোনটা কানে নিয়ে অপর পাশ থেকে কিছু শুনে আর সঙ্গে সঙ্গে তার মুখাবয়ব কঠিন রূপ ধারণ করে। তামিম রাগে ফোনটা ছুঁড়ে নিচে মেরে ভেঙে ফেলে। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি? তুই ওই বাচ্চাটা অ্যাবর্শন করাস নিয়ে আমাকে মিথ্যে বলেছিস? হাউ ডেয়ার ইউ মীরা! তামিমের রাগ দেখে মীরা ভয় পেয়ে যায়। ভাইয়া আসলে বাকি কথা বলার আগেই তামিম তার শক্তপোক্ত হাত দিয়ে মীরাকে সজোরে থাপ্পড় মারে। মীরা পড়তে পড়তে দেওয়াল ধরে দাঁড়ায়। তুই খুব বড় ভুল করেছিস মীরা, তুই যখন আমার কথা শুনিসনি, উল্টো আমার সঙ্গে চিট করেছিস, তাহলে শুনে রাখ, আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমাকে ভুলে যা, তুই তোর সন্তান নিয়েই থাক, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না, না হলে তোকে আর তোর বাচ্চাকে জানে মেরে ফেলবো। কথাগুলো বলেই তামিম ছাদ থেকে নিচে নেমে নিলে মীরা তামিমের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্লিজ ভাইয়া, এমনটা করো না, সবাইকে জানিয়ে দাও না যে তুমি আমাকে বিয়ে করছো আর আমার পেটের সন্তানটা তোমার। তামিম মীরাকে লাথি দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। মীরা ছিটকে মেঝেতে পড়ে যায়, হাতে প্রচুর ব্যথা পায়, কনুয়ের ছাল উঠে গেছে, রক্ত পড়ছে। তবু মীরা সমস্ত ব্যথা উপেক্ষা করে কাঁদতে কাঁদতে তামিমের পেছন পেছন যাচ্ছে। ওকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তামিম এই রাতের বেলা বাসা থেকে বের হয়ে যায়। মীরা ধপ করে মেঝেতে বসে পড়ে কাঁদতে থাকে। আর এইবার কি করব? এইভাবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। মীরা চোখের পানি মুছে নিজের রুমে চলে যায়। মীরা বাটন ফোন দিয়ে তামিমের নাম্বারে অনেকবার কল করে, কিন্তু নম্বর বারবার সুইচ অফ বলছে। এতে মীরার আরও টেনশন বেড়ে যায়, কাউকে কিছু বলতেও পারছে না। মীরা বারবার চেষ্টা করছে সবাইকে বিয়ের কথাটা জানিয়ে দিতে, কিন্তু তামিম বলতে দেয়নি। সারাটা রাত না ঘুমিয়ে চিন্তা করতে করতে মীরার কেটে যায়। সকালে উঠেও বারবার ফোন করেছিল, কিন্তু ফোন সুইচ অফ। এক রাতেই মীরার শরীর আরও দুর্বল হয়ে গেছে, চোখের নিচে কালশিটে দাগ পড়ে যায়। সকালবেলা সবাই একসাথে খেতে বসেছে। তামিমের কথা জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না কোথায় আছে, ফোনও বন্ধ। মীরা ভয়ে চুপ করে আছে, খাবারও খাচ্ছে না ঠিক মতো। সকাল 10টা বাজে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। মীরা আমার হাতে ময়দা মাখা, তুই গিয়ে দরজাটা খুলে দেখ তো কে এলো। মীরা গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পেল সদর দরজার ওপাশে বিয়ের সাজ পরে তামিম অন্য একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখা মাত্রই মীরার মাথাটা যেন আকাশ ভেঙে পড়লো। মীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মীরা থমকে গিয়ে 2 কদম পিছিয়ে যায়। রোবটের মতো স্থির হয়ে যায় শরীর। ওর হাতে থাকা গ্লাসটা নিচে পড়ে শত শত টুকরো হয়ে যায়। মীরার চারপাশ অন্ধকার হয়ে আসছে, মাথাটা ভীষণ ঘুরছে। মীরা দরজাটা শক্ত করে ধরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তামিমের দিকে তাকিয়ে মীরা অস্পষ্ট সুরে বলে ওঠে, তো তামিম ভাইয়া, এটা তুমি কি করলে? মীরার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। মীরা, কে এসেছে? কথাটা বলতে বলতে সায়রা বেগম এগিয়ে এসে দৃশ্যটা দেখে থমকে গেলেন। কয়েক মুহূর্ত যেন তার মস্তিষ্ক কাজই করছিল না। তামিম? বিস্ময়ে কাঁপা কাঁপা কণ্ঠে ছেলের নাম উচ্চারণ করলে তিনি। সবাই রেসপন্স করবেন প্লিজ, অসুস্থ তাই পর্বটা ছোট হয়েছে, নেক্সট পর্ব বড় করে দেবো ইনশাল্লাহ।